আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম ব্যাচেলারদের নিয়ে কথা, আর আজ কিন্তু তেষা সেই ব্যাচেলারদের দেখিয়ে দিল। সে যে ব্যাচেলারদের ভাড়া দিয়েছে, ব্যাচেলারদের কাছে যাওয়ার জন্য আকুপাকু করছে, অনেকটা মনে হলো কেমন জানেন, যে পাগলা হাক্কা নারাস না। আমি যেন কাল বলার প্রেক্ষিতে আজ সে একটা কন্টেন্ট তৈরি করার জন্য, মানে ব্যাচেলার নিয়ে একটা কন্টেন্ট তৈরি করার জন্য সে নিচেই নেমে চলে এসলো। নিচে এসে সে তার শাশুড়ির দরজা ভাঙার চেষ্টা করছে, তানকে সাথে নিয়ে এসছে সাথীকে। তো দরজা কিছুদিন না খুলে বর্ষাকালে দেখা যায় যে একটু আটকে যায়, তো সেভাবে আটকে গিয়েছে। তো অবশেষে যখন তান একটু চেষ্টা করছিল, তানকে চেষ্টা করতে দেওয়া হয়নি, বাট তানই কিন্তু পারতো 2-4 বার ঠেলা দিলে ঠিক খুলে যেত। আর তিশার গায়ে কি কম ওজন নাকি, তিশাও ইচ্ছা করলে পারতো, বাট তিশা কি করলো, সঙ্গে সঙ্গে সে ব্যাচেলারদের ওখানে চলে গেল। আপনারা উপরে যে আমার স্থির চিত্রগুলো আছে, যে ছবিগুলো আছে, সেগুলো ফলো করলেই বুঝতে পারবেন যে ব্যাচেলারদের ডেকে নিয়ে আসছে এবং সাথে সে বেশ উকি ঝুঁকি মেরে দেখছে। নির্লজ্জ বেহায়া বুড়ি ব্যাচেলারদের রান্না করেছে ঢাকা শহরে, ব্যাচেলারদের রঙ্গ তামাশাও জানা আছে, বার ড্যান্সার হিসাবেও অনেকে চেনে। সেই মহিলা কি আর থাকতে পারে পুরুষ ছেড়ে? সে ভেবেছে যে রোস্টাররা যখন বলছে, অন্য কেউ বলেছে কিনা আমি তো খুব একটা দেখি না কিংবা দেখার সুযোগও পাই না, বাট আমি গতকাল বলার পরপরই কিন্তু তার মনে একটা ধাক্কা লেগেছে, তার মনে একটা মানে আকু পাকু ভাব চলে এসছে। সে সঙ্গে সঙ্গে চলে এসছে ব্যাচেলারদের নিয়ে কন্টেন্ট তৈরি করতে। ব্যাচেলারদের ডেকে সে দরজা খোলার চেষ্টা করলো। তো ব্যাচেলার লোকটা কিন্তু এক ধাক্কাতেই খুলে গেল, খুব একটা জোর কিন্তু খাটাতে হয়নি সেখানে। তারা ভাব করছে ভেঙে দরজা খুলতে হবে। আর যখন দরজা খুলে গেল তখন এই যে মানে তিশার যে ভঙ্গিমা ছিল, মনে হচ্ছিল যেন তিশার অবিবাহিতা একটা মেয়ে সেরকম এরকম করে চিৎকার করছিল। তো সত্যি তো দেখেন উপরে ব্যাচেলার লোকটা কি নির্লজ্জ হলে এরা এগুলা করতে পারে। শুধু তাই না, পরবর্তীতে দেখলাম সকালবেলা পারুল খালাকে নিয়েও চলে এসছে, যে নিচেই নাকি তাদের ওই যে ডিপ ফ্রিজ সেটা রাখা আছে, সেটা কি কি আছে এতদিন পর পারুল খালাকে নিয়ে সে দেখতে চলে এসছে। আসলে ডিপ ফ্রিজটা কেন নিচেই রাখা, কি দরকার? যেখানে বসে দোতলায় পারুল খালা রুটি বানায় সেখানে অনায়াসে ডিপ ফ্রিজটা রাখা যায়, অনায়াসে ডিপ ফ্রিজ রাখার একটা ভালো জায়গা, তাহলে কেন নিচেই রাখা? আর তাছাড়া নিচে এত আসা যাওয়ার কি দরকার? এই মানে তিশার এত চুলকানি এই বয়সে দেখলে সত্যি অবাক লাগে। আর এর গর্ভে যেসব মেয়ে ছেলে হবে তারা যে লুজ ক্যারেক্টার হবে, এতে অবাক হওয়ার কিছু নেই, জেনেটিক সমস্যা। তো বন্ধুরা, যাই হোক, অবশেষে ঘর আসলে কি উসিলা, সে কি নিতে আসছে? সে নিতে এসছে কতগুলা পার্স, 2-3টা ব্যাগ দেখলাম নিয়ে গেল, এবং জানলা খুলে গন্ধ, মানে ময়লা হয়ে গেছে ইত্যাদি। 2 মিনিটের জন্য জানলা খুলে আবার সাথেও জানলা খোলার সময় চিৎকার দিল। মানে এই চিৎকারগুলা কি জানেন? সুরসুরি দেওয়া, বুঝছেন? পাশে ব্যাচেলারদের সুরসুরি দেওয়া শুনতে খারাপ লাগলেও বাস্তবতার ক্ষেত্রে বলতেই হয়। আর আমাদের যেহেতু একটা চোখ, আমাদের যে চোখগুলা না, এই চোখগুলা খুব মানে ট্রেনিং প্রাপ্ত চোখ। এই চোখ ফাঁকি দেওয়া, এই চোখ কিংবা এই মুখ থেকে যা বের হয় তা কিন্তু ফলাফল হতেই হবে। আর হ্যাঁ, আসলে আমরা তো এখানে সমালোচনা করতে বসছি, তাই না? এখানে হ্যাঁ 100%ই যে রাইট হবে এটা নয়, কিন্তু 95%, 90% রাইট কিন্তু হতেই হয়। এখানে আমাদের ব্যক্তিগত কথা কিংবা হি করা কিংবা ও করে কথা বলা, বানিয়ে কথা বলা, এগুলো আসলে মনে হয় যেন জোকারি করলেই পারে তারা। তো যাই হোক বন্ধুরা, যেটা বলতে চাচ্ছি যে এদেরকে এমন ধোলাই দেওয়া উচিত, এদেরকে ওই যে বললাম, একদিন বলেছিলাম এদেরকে পয়েন্টে পয়েন্টে জয়েন্টে ব্যথা মানে করে দিতে হবে, এমনভাবে পয়েন্টে পয়েন্টে কথা বলতে হবে যেন জয়েন্টে এদের ব্যথা লাগে। এই যে
গতকাল ব্যাচেলার বলাতে সে কিন্তু উলঙ্গ হয়ে ব্যাচেলার জিনিসটা দেখিয়ে দিল। সে যে নির্লজ্জ, সে যে বেহায়া, সে যে এইগুলা ডোন্ট কেয়ার করে, এবং সে যে এগুলা মানে ব্যাচেলারদের নিয়ে থাকতে, ব্যাচেলারদের নিয়ে জীবনযাপন করতে, ব্যাচেলারদের সঙ্গে রঙ্গতামাশা করতে তার ভালো লাগে, সে কিন্তু আস্তে আস্তে ক্যামেরার সামনে ওপেন করছে ক্যামেরাতে মানে ভিডিওতে সে এই ব্যাচেলারদের সামনে নিয়ে চলে আসছে। তো ভালো কথা, বাউন্ডারিটা কবে হচ্ছে? তাহলে তো আরও বেশি এখানে ঢাক ঢোল তবলা মানে বাজানো বেশ ভালোই চলতো। একটু যদি বাউন্ডারিটা দেওয়া যেত তাহলে তবলা তো দেখলাম যে সাথী বেশ এগ্রি, সে উকিঝুঁকি মারলো যে স্টাইলে। আর এগুলা তো প্রশিক্ষণ বাকিটা দিয়েই দিচ্ছে তিশা। তো বন্ধুরা, আজকে দেখলাম যে বাপ্পির একটা কথা ভালো লাগলো। বাপ্পি বলছিল যে সে খুব মানে 8-10 কেজি ওজন টেনে আনতে তার খুব কষ্ট হয়েছে, সে সকালবেলা খেয়ে যায়নি, যার জন্য তার দুর্বল লাগছে। তখন তিশা বললো যে আমিও তো সকালে খাইনি। তখন বললো তোমার গায়ে তো চর্বি আছে, সেই চর্বিগুলা তোমাকে মানে তোমার খিদাকে নিবারণ করছে, আমার গায়ে তো চর্বি নেই। আর তিশা দেখছি যে ট্রেডমিলে বেশ দৌড়াদৌড়ির চেষ্টা করছে, ট্রেডমিলটা সে উঠে দৌড়াচ্ছে, হাঁটছে, তাতে মনে হচ্ছে ব্যাচেলারদের জন্য সে ফিটফাট এবং ইয়াং হচ্ছে। কারণ বাপ্পিকে তো সে গলায় ধরে না, বাপ্পিকে সে তো আসলে একটা ফার্স্ট সার্টিফিকেট দরকার, সাপোর্ট দরকার। বাপ্পি পেয়েছে, সেটা বাপ্পির অবস্থা মোটামুটি ভালো, অন্তত তিশার চাইতে ভালো। তিশার চাইতে তা একটু বিদ্যা হলেও বাপ্পির আছে, যদিও বাপ্পির মধ্যে শিক্ষা কতটা আছে, কতটা সার্টিফিকেট আছে, আর সেই সার্টিফিকেট আসল না নকল, উচ্চারণের বাচনভঙ্গি দেখলে, ওর চরিত্রের মধ্যে ব্যক্তিত্ব দেখলে মনে হয় না যে পড়াশোনা খুব একটা সে পারে কিংবা খুব একটা সে করেছে। তো যদিও শোনা যায় সে জগন্নাথে পড়েছে না কি কি বলেছে, আমার আই আই ডোন্ট নো। তো বন্ধুরা, আমি আসলে শুনেছিলাম, এই মুহূর্তে মনে নাই যে এরকম কিছু একটা। তো যাই হোক, আমি জানি না কোন সাবজেক্টে পড়েছে। বাপ্পির যদি ভিডিওটা দেখে থাকে একদিন ডিটেলস বাপ্পি তার পড়াশোনার ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার করুক, যে কোন সাবজেক্টে সে অনার্স মাস্টার্স করেছে, কোথায় পড়েছে, কোন মানে স্কুল থেকে কত সালে পাস করেছে, এইচএসসি কত সালে পাস করেছে, সেই সার্টিফিকেটগুলো অবশ্য বা সার্টিফিকেট তো সে নকল করার বেশ হাত আছে, তা আমরা দেখেছি। ওই যে যখন বাপ্পিকে এবং তানজিলাকে নিজের মেয়ে প্রমাণ করার জন্য সে একটা সার্টিফিকেট না তৈরি করেছিল, যে আসলে ওই সার্টিফিকেটটা কি, যে কোনো ডিএনএ টেস্ট করার সার্টিফিকেটটা দেখাতে পারলে ওটা তো আসলে যে কোনো জায়গায় যে বললেই হয় যে অমুকে অমুকে আমার মেয়ে একটা জন্ম সনদ দেন। তো ওইগুলো মানুষ বানাতেই পারে, এটা কোনো ব্যাপার না। ওটা দেখিয়ে বাপি কি প্রমাণ করতে চেয়েছে সেটাও বোধে মানে বোধগম্য নয় আমি। তো বন্ধুরা, আজকে আসলে দেখলাম যে আরেকটা ব্যাপার, যে বাপ্পি বাজার থেকে মাছ কিনে নিয়ে এসছে। তো মাছ কিনে এনে সে বারবার বলছে যে এগুলো আমার খাদ্য না, আপনাদের ভাবির চাহিদার জন্য আসলে আমার বাজার যেতে হয়, আমার এই আলু ভর্তা, ডাল, একটু ঝাল মরিচ দিলেই আমি পছন্দ করি। তো সে আর কি নিজের বাসায় খেতে পছন্দ করে না বাপ্পি। নিজের বাসায় সে টাকা বাঁচানোর জন্য বাজারে গেলে তার পরানটা খচখচ করে, আর সেই বাজার দেখিয়ে সে কন্টেন্ট তৈরি করার জন্য ব্যস্ত হয়ে যায়। সে এত ক্লান্তর পরও সে কী কী বাজার করেছে, কত টাকা দিয়ে বাজার করেছে, সেগুলো দেখানোর জন্য ব্যস্ত হয়ে যায়। যে আমি যদি 1000 টাকার বাজার করি, আমি এই দিয়ে তোলার চেষ্টা করব 5000 টাকার, এটাই তার ধান্দা থাকে। তো বন্ধুরা, দেখলাম যে সে বলছে যে মাছগুলো এনেছে তার ওয়াইফের জন্য, ছেলে মেয়ের জন্য, এরকম বলল। সে নাকি খায় না, সে কিন্তু পরের বাড়ি গেলে প্লেট ভরে, গামলা ভরে রান খেতে পছন্দ করে, দেশি মুরগি খেতে পছন্দ করে, গরুর মাংসর কালার, গরুর মাংস সেই কালার মানে দেখেই খেতে ইচ্ছা করছে, এরকম বলতে তার দ্বিধাবোধ হয় না। পরের বাড়ি গামলা নিয়ে যে খিচুড়ি আনতে যায়, এসব খেতে সে খুব পছন্দ করে, বাট ঘরে টাকা দিয়ে খেতে সে পছন্দ করে না। সে মনে করে যে আমি 1 টুকরো 2 টুকরো মাছ খাবো, এই মাছটা থাকলে পরের দিন চলে যাবে, তার চাইতে আমি ওই আলু ভর্তা ভাত খাই। কিপটা, জম কিপটা, নাজমা বেগম রেখে গিয়েছে কিপটার হাড্ডি। নাজমা বেগম নাকি কিপটা ছিল। আমি ওই মহিলাকে আমার খুব একটা সম্মানের জায়গায় রাখতে ইচ্ছা করে না, কারণ ওই মহিলার দুটো বাচ্চা কোনোটাই সে মানুষ করে রেখে যেতে পারেনি। একজন মা, একজন বাবা মরে যাওয়ার পর কোথায় সম্মানিত হয় জানেন? তাদের ছেলে মেয়ের জন্য। কিন্তু এই মহিলার দুটো ছেলে মেয়ে
কাউকেই মানুষ করে যেতে পারেনি। সে তাদের মরহুম মাকে নিয়ে এখনো 2 ছেলে মেয়ে ব্যবসা করে যাচ্ছে। ইদানিং যেন ব্যবসাটা বেশি করছে, নিশ্চিত করেই যাচ্ছিল, এখন দেখি প্রতিটা কথায় কথা আজও বাপ্পি বলল আমি যেখানে যাই আমার মায়ের স্মৃতি দেখতে পাই, আপনারা যে বলেন এই পেঁপেটা মায়ের হাতের বানানো। তারপর দেখলাম যে তিশাও বলল আমার শাশুড়ি, মানে চারিদিকে আমার শাশুড়ির স্মৃতি, আমার শাশুড়ি যেখানে তাকাই শাশুড়ি শাশুড়ি, এরকম একটা মানে এই 2-3 দিন কন্টেন্ট তৈরি করার সময় খুব মা আর শাশুড়ির কথা বলছে, তাদেরকে দিয়ে মানে ভিডিও করার চেষ্টা করছে, কন্টেন্ট সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে মূলত জনগণের কাছে সাধু সাজার একটা চেষ্টা। তো বন্ধুরা, ওদিকে দেখলাম যে তানজিলা বলছে যে ডাক্তারের কাছে যাবে, তার নাকি ইদানিং প্রায় ডাক্তারের কাছে যেতে হয়, চেক আপ করতে হয়, কারণ বাচ্চা হওয়ার পর সে নাকি অসুস্থ হয়ে পড়ছে। সে নাকি এখন বলে যে আমি জীবনে এত বেশি ডক্টরের কাছে যাইনি বিয়ে হওয়ার আগে তোমাকে ডক্টরের কাছে নিলে তো যাবে, তখন ঘরে বসে অসুখ পুজো করেছো, ঘরে বসে ওই ফার্মেসি থেকে একটু ওষুধ এনে নাপাটাপা এনে ওই যে জেনারেল যেসব মানে লোকাল ফার্মেসিগুলার কাছ থেকে কোনো রকম ওষুধ এনে খেয়ে অসুখ নিবারণ করেছো। এখন স্বামী নিজে ইনকাম করছো, নিজের ইনকামের টাকা দিয়ে স্বামীকে অর্ডার করছো, ভাপ মারছো, কিছু হলেই ডক্টরের কাছে যাচ্ছ। এই যে তোমার যে শ্বাসকষ্ট ঠান্ডা অসুখ, এটা তোমার বিয়ে হওয়ার আগেও ছিল। হ্যাঁ, পরে যখন বাচ্চা হয়েছে তখন হয়তো বা তোমাকে যখন অ্যানাস্থেসিয়া দেয় তখন অনেক সময় যে দেখা যায় যে একটু শ্বাসকষ্ট থাকলে সেটা বেশি দেখা দেয়, তো হয়তো বা সেই জন্য একটু বেশি দেখা দিচ্ছে, বছর খানেক পর ওটা কমে যাবে। কিন্তু ভাব দেখাচ্ছ যে তোমার আগে কখনো ঠান্ডা লাগেনি, তোমার শ্বাসকষ্ট ছিল না, তোমার ছেলেরও যতটুকু শুনলাম কিংবা কোনো একটা ভিডিওতে তোমার শাশুড়ি বলেছে তারও শ্বাসকষ্ট আছে। তো এই শ্বাসকষ্টগুলো তোমার কাছ থেকে তোমার ছেলে পেয়েছে, আর এটা নতুন রোগ না, এটা তোমার বিয়ে হওয়ার আগেও ছিল, তখন তোমরা ফ্লাশ করনি, কারণ বিয়ে হতে হবে না, তার উপর ডক্টরের চিকিৎসাও তোমরা নিতা না, হয়তো বা প্রাথমিক ওই ফার্মেসি থেকে ওষুধ টষুধ খেতা কিংবা গ্রামের কবিরাজি ওষুধ খেয়ে বড় হয়েছো, তাই এখন টাকার জোরে তোমরা ডক্টরের কাছে যাও। তোমার শাশুড়ি না বলেছিল আমাদের ঘরে সব সময় ওষুধ থাকে, আমরা ওই টাকার জন্য করি না, আমাদের ঘরে ওষুধ থাকে। তোমার মা তো বললো যে গ্যাস্ট্রিকের যন্ত্রণায় তোমার মা সারা রাত কষ্ট পেয়েছে কিন্তু ঘরে ওষুধ ছিল না। তোমার শাশুড়ির চাপাবাজি পদে পদে বের হচ্ছে। ইদানিং তোমার শাশুড়ি দেখতেছি যে সাকিব 2টা কথা বললে একটা কথার উত্তর দিচ্ছে, মলিমলিন্য চলছে নাতি। সাকিবের সাথে দেখলাম ছেলের জন্য দোলনা কিনে নিয়ে এসছো, ছেলেকে তোমাদের কাছে রাখবে রাতের বেলা, এতদিন শুনেছি শাশুড়ির কাছে ছিল, এখন বলে তোমরা রাখবে, তোমাদের কাছে থাকবে, ছিল তোমাদের কাছে, তাই রাত জেগে মাঝে মাঝে তুমি যখন রাখতে পারো না চিল্লাচিল্লি করে তখন শাশুড়ির কাছে দিয়ে আসো, তাই এখন দিতেও যাও না শাশুড়ির কাছে, তার জন্য দোলনা কিনে নিয়ে এসছো। কিন্তু এটা কি জানো, বাচ্চাদের বেশি দোলাতে হয় না, বাচ্চাদের উপর দিকে দিতে হয় না, বেশি দোলাতে হয় না, এতে বাচ্চার ব্রেনে অনেক সময় সমস্যা হয়ে যায়। তুমি নিজ থেকে বড়রাই যদি বেশি দোলনা খায় কিংবা ঘুরে, তখন দেখবেন যে মাথার ভিতর একটা কেমন চক্কর দিতে থাকে। বাচ্চাদেরও ব্রেনে বেশি দোলালে ওরা কিন্তু ঘুমিয়ে যায়, এই কারণে ওরা তালমাতাল একটা ভাব, লাই ভাব ওদের ভিতর চলে আসে, তাই ওরা ঘুমিয়ে যায়, কিন্তু এই ঘুমটা কিন্তু ভালো না, এটা ব্রেনের খুব ক্ষতি করে। তো প্রিয় ভিউয়ার্স, শেষের দিকে আমি আখিকে নিয়ে একটি কথা বলবো, যে আখি বলতে আমি মূলত হলো আয়াতের মা হাফসা, ওই মহিলাকে বলবো যে মহিলা 4K 5K হয়ে নিজেকে মানে সেলিব্রিটি মনে করছে, নিজেকে মানে অন্যের সঙ্গে তুলনা করছে, খুব বেশি ফেসবুক কিংবা ফেসবুকে নয় ইউটিউবে এসে বকবক করছে। তো মহিলাকে আমি বলবো এটা, যে মহিলা বলছে যে 22 সালে তৃষা নাকি কি বলেছিল, তখন নাকি আয়াতকে এবং আয়াতের বাবাকে ভিউয়ার্সরা দেখতে চেয়েছিল। তো তারপর সে 3-4 মাস আগে একটা চ্যানেল খুলেছে এবং সেটা তৃষাকে বলেছিল প্রমোট করার জন্য, বাট তৃষা প্রমোট করেনি তার চ্যানেলকে। তারপরে কি হলো, সে হলো এই যে আখির সঙ্গে যখন ঘটনা ঘটলো, তখন সে খুব চালাক মহিলা, তখন সে বিভিন্ন রোস্টারদের বিভিন্ন চ্যানেলে ঢুকে ঢুকে বলতো আমি আয়াতের মা, তৃষার বড় সতীন, তৃষার আগের স্বামীর ঘরের বউ, আমি আয়াতের সৎমা, আমার
আমি অনেক কিছু জানি, আমার স্বামী মুখ খুললে ইত্যাদি ইত্যাদি বলে সে কিন্তু তার চ্যানেলটা দাঁড় করিয়েছে, লোকজন উৎসাহ সহকারে তাদেরকে দেখতে গিয়েছে। তো তাকে বলবো যে তোমার চ্যানেল খুললে সেই 3 মাস আগেই ভাইরাল হতো। আর তুমি যদি খুলতে, যে তুমি বলছো তুমি দেখানোর জন্য দর্শকদের দেখতে চেয়েছে তোমার স্বামীকে, আয়াতকে, তাই তুমি এই চ্যানেল খুলেছো, তাহলে 22 সালে খুলতা, তাহলে সেই 2 বছর 3 বছর আগে খুলতা কেন? তুমি এই সুযোগে এসে 3 মাস আগে খুলছো, এবং তখন তো একটা বগও তোমার ওখানে যেত না, 10 জন ভিউয়ার্সও আসতো না। তো এই যে আখির সময় এসে তুমি চান্সটা পেয়ে গেলে, আখির জন্যই তুমি আজ এখানে। তো তা বলবো যে এই মহিলাকে, যে মহিলা যে ধরনের কথাবার্তা বলে, মহিলাকে আসলে যদি কাছে পেতাম তো জুতা দিয়ে দিতাম। এই মহিলার চরম খারাপ। একে যারা যারা সাবস্ক্রাইব করছেন ভুল করছেন। এসব মহিলাদের ইউটিউবে জায়গা দেওয়াটা একটা বোকামি। কি দরকার এদেরকে সাবস্ক্রাইব করা? এদেরকে দেখার কিচ্ছু নেই, শেখার কিচ্ছু নেই। আপনি কি ঝগড়া শিখবেন? এই মহিলার কথার কোনো চেহারা আছে? এই মহিলা আয়াতকে মানুষ করছে, এপাশে আবার বলছে সে তার বড় হইলে সে তার মায়ের কাছে আড্ডাইতে চলে যাবে, তখন কি আর আমরা দইটা ডাকতে পারমু? আরে সে চাচ্ছে তিশার কাছে চলে যাক আয়াত। আয়াত তার মাইয়ার দ্বারে, তিশা তার মাইয়ার দ্বারা আদর করে, জন্মদিনে সে দেখে না, আয়াত দেখে কষ্ট পায় না, হের লেগা আমি কই। তো আমি মহিলাকে বলতে চাই, হের লেগা তুমি কও কে? আয়াতের বাপ আছে না, আয়াতের বাপের সামর্থ্য অনুযায়ী তো জন্মদিন করছে, তা কষ্ট পাবে কে? তুমি যখন কইলা যে চলে যাবে, দরকার হইলে এই তিশার কাছেও যাবে, আমাকে কাছেও থাকবে আয়াত, তখন তো আয়াত কইলো না যাবো না, তখন তুমি গেলে যাবা না, কে যাবা না? তোমার মা না? তুমি তো ঠেলেই দিচ্ছ তোমার ছেলেকে, ইচ্ছাকৃতভাবে তুমি চাচ্ছ যে যাক আয়াত, যাক আয়াত গেলেই আমার সংসারের জঞ্জাল দূর হবে। টেকনিক বাস মহিলা। ওকে যদি সামনে পেতাম, ওকে ইচ্ছা মতো কয়েকটা দিতাম। আর মহিলা যদি এই আয়াতকে নিয়ে ব্যবসা শুরু করে, আয়াতকে নিয়ে টর্চার করে আয়াতের মুখের জবানবন্দি নিতে চায়, মহিলার খবর করে দেব। মহিলা তো চিনতেই পারেনি, মহিলা এখনো জানেই না কার চ্যানেলের সঙ্গে সে লাগতে এসছে। কিরিমাপাকে খুঁচিয়ে কে দিয়েছিল, কিরিমাপার শুরুটা কোথা থেকে হয়েছিল মহিলা জানেই না। এই যে আরশ খান এবং আখি আজ এই পর্যন্ত এসছে, কিসের জন্য এসছে, কার জোরে এসছে? আরশ খান কেন তাকে, তা সে কেন এত বড় বড় কথা বলে? অতএব মহিলা তুমি চুপচাপ থাকো, বেশি কথা বলো না, আখিকে চটিও না, আখিকে নিয়ে তুমি কোনো বাজে কথাও বলতে যেও না, এবং আয়াতকে নিয়ে ব্যবসা শুরু করো না। তোমার কপালে চণ্ডালের বাড়ি।